প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আশা করি সবাই ভালোই আছো। আজ আমি ফাতিমা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর এই অনলাইন ক্লাস কার্যক্রম চালু করার জন্য আমাদের ফাতিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সহকারী শিক্ষক বিজ্ঞান, ফাতিমা উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের চতুর্থ অধ্যায় নিয়ে। চতুর্থ অধ্যায়ে আমাদের এখানে জীবনী শক্তি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এসো শিক্ষার্থীরা, আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে আমরা শুরু করব আমাদের, যেমন এখানে একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে যে একটা উদ্ভিদ, আমি দেখো এখানে তোমাদের একটা উদ্ভিদ সামনে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই। এই উদ্ভিদটা দেখো যে এখানে তার প্রতিনিয়ত সে কিন্তু শর্করা জাতীয় খাদ্য তৈরি করছে। এই পাতায় তোমরা দেখো যে এই পাতার উল্টা পৃষ্ঠ দেখো, সুদা পৃষ্ঠে দেখো, দেখো ওপরের পৃষ্ঠটা হচ্ছে সবচেয়ে বেশি সবুজ রঙের থাকে, নিচের পৃষ্ঠটা কিন্তু এখানে সবুজ রঙটা কম থাকে। তাহলে বুঝে নিতে হবে যে পাতার উপরে কি থাকে, ক্লোরোফিল থাকে, অর্থাৎ এখানে সবচেয়ে বেশি পরিমাণ ক্লোরোফিল আছে। আর এই ক্লোরোফিল থাকার কারণে আমরা জানি যে এই উদ্ভিদগুলো সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করতে পারে। তাহলে সূর্যালোকের উপস্থিতিতে যখন এখানে এরা খাদ্য তৈরি করতে পারবে, অর্থাৎ এই উদ্ভিদগুলো সূর্যালোকের উপস্থিতিতে পাতায় যে ক্লোরোফিল থাকে, দেখো নিচে কিন্তু আমরা পানি দিয়ে রাখি, তার মানে গাছটিকে বাঁচানোর জন্য আমরা একটা টবে এখানে কিন্তু পানি দিয়ে রাখা হয়। এই পানি দিয়ে যখন রাখা হয় তখন এই পানিটা কিন্তু সে শোষণ করে নেয়। অর্থাৎ আমরা এর আগে পড়ছি যে এই গাছের যে কাণ্ডগুলো দেখছো না, এই কাণ্ডের ভিতরে থাকে পরিবহন টিস্যু। এই কাণ্ডগুলোর ভিতরে কি থাকে? পরিবহন টিস্যু থাকে। এই পরিবহন টিস্যুগুলো মাটি থেকে দেখো এর যে শিকড়গুলো আছে, এর শিকড়ের শীর্ষমূল একটু খেয়াল করে দেখো, এর যে শীর্ষমূল, ওই শীর্ষমূলের সাহায্যে মাটি থেকে পানিটাকে শোষণ করে নেয়। আর এই পানিটাকে যখন এ শোষণ করে নিচ্ছে, তখন এই শোষণকৃত পানিটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে এবং এটা করে থাকে ফ্লোয়ে জাইলেম টিস্যু করে থাকে। এই জাইলেম টিস্যুর মাধ্যমে এখানে দেখো পাতাতে পানি নিয়ে আসলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমরা এই পাতাতে যখন পানি আসলো, সূর্যালোক, সূর্যের আলো পড়ছে, আবার দেখো মাটি থেকে পানি নিচ্ছে, আবার দেখো এর যে পত্ররন্ধ্রগুলো আছে তার মধ্য দিয়ে আমরা জানি গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু শোষণ করে নিচ্ছে। তাহলে যখন এই কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নিচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে যে প্রক্রিয়াটা ঘটছে সেই প্রক্রিয়াটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে সাধারণত একটা পাতায় থাকে হচ্ছে 5 কার্বনযুক্ত রাইবোজ শর্করা থাকে। আর এই শর্করা থাকলে আমরা জানি যে একটা পাতা, দেখো এই পাতাটাকে যদি আমরা এখন প্রস্তুত করি, তাহলে আমরা দেখতে পাবো পাতাটার ভিতরে কেমন থাকে। দেখো এর ভিতরে এই যে অংশগুলো থাকে, এটা উপরের পৃষ্ঠ। এখন উপরের পৃষ্ঠ যেগুলো, এইগুলাকে আমরা বলি ক্লোরোপ্লাস্ট। এগুলোকে আমরা কি বলি? ক্লোরোপ্লাস্ট। তাহলে এগুলো দেখো ক্লোরোপ্লাস্ট বলা হয়। আর নিচের পৃষ্ঠ যেটা থাকে, সেখানে দেখো এরকম কিছু পত্ররন্ধ্র থাকবে। আমরা জানি দিনের বেলায় কি করে উদ্ভিদ পত্ররন্ধ্র খোলা রাখে, আবার রাতের বেলায় পত্ররন্ধ্র বন্ধ করে ফেলে। তাহলে এই যে পত্ররন্ধ্র, এইগুলোকে আমরা বলি পত্ররন্ধ্র। তাহলে দেখো এই পত্ররন্ধ্রের সাহায্যে গাছ সবসময় দিনের বেলায় পত্ররন্ধ্র খোলা রাখে, রাতের বেলায় আবার বন্ধ করে রাখে। তাহলে দিনের বেলায় খোলা রাখলে পরে কি হয়, গাছ যখন খাদ্য তৈরি করবে, পাতার সাহায্যে যখন খাদ্য তৈরি করবে, সেই খাদ্যগুলো সেখান থেকে যে অক্সিজেনটা তৈরি করবে সেটা কিন্তু ছেড়ে দিবে। তাহলে সেটা যখন ছেড়ে দিচ্ছে, আবার দেখো তার প্রয়োজন সাপেক্ষে সে কিন্তু অক্সিজেন গ্রহণ করছে। তা আমরা জানি যে একটা উদ্ভিদ তার প্রয়োজন সাপেক্ষে প্রতিনিয়ত সে কিন্তু খাদ্য তৈরি করে। এই খাদ্যগুলোকে যখন তার প্রয়োজন হবে সে কিন্তু আবার ভাঙতেও পারে, আবার সেগুলোকে সংগ্রহ করতে পারে। ভাঙতে পারতে ভাঙা এবং সংগ্রহ করা দুইটাই পারে। বিধায় আমরা অনেক সময় বলে থাকি এটা একটা রিচার্জেবল ব্যাটারি, অর্থাৎ রিচার্জেবল ব্যাটারি বলা হয়ে থাকে।
আবার দেখো যে এই পাতায় যখন সূর্যের আলো উপস্থিত যখন শক্তি তৈরি হলো, এটিপি তৈরি হলো, এই এটিপি তৈরির প্রক্রিয়াটাকে আবার বলা হবে, এটিপি যখন তৈরি করলো তখন এটিপির মধ্যে যখন শক্তি সঞ্চয় করে রাখলো তখন সেটাকে আমরা বলতে পারি শক্তি মুদ্রা। যেমন দেখো যে একটা পাতাকে যদি আমরা এখানে প্রস্তুত করে তোমাদের দেখাই, তাহলে দেখো পাতার উপরের পৃষ্ঠ অর্থাৎ এই যে পৃষ্ঠটা দেখছো উপরের পৃষ্ঠ, এই উপরের পৃষ্ঠে দেখো ক্লোরোপ্লাস্ট থাকে, উপরের পৃষ্ঠে কি থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, আর নিচের পৃষ্ঠে দেখো পত্ররন্ধ্র থাকে। তাহলে এবার দেখো এদের মধ্যে একটা অংশ থাকে প্যালিসেড, প্যারেনকাইমা, এরকম করে বিভিন্ন অংশগুলো এই একটা পাতার সাথে এইভাবে জয়েন্ট থাকে। তাহলে দেখো আমরা যদি একটা পাতাকে যদি প্রস্তুত করে দেখি তাহলে এই পাতার একটা অংশ, যেমন দেখো এই পাতাটা দেখছো না, এই পাতাটা ঠিক একটা অংশকে যদি আমরা প্রস্তুত করি তাহলে আমরা তার কাঠামোগত এটা দেখতে পাবো। আর এই অংশের নাম হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, প্যালিসেড প্যারেনকাইমা বলা হয়, প্যারেনকাইমা। এখন প্যালিসেড প্যারেনকাইমা আমরা জানি এর ভিতর দিয়ে কার্বন ডাই অক্সাইড ছাড়তে পারে, এই কার্বন অক্সিজেন গ্রহণ করতে অক্সিজেন ছাড়তে পারে, আবার দেখো এই পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইডও গ্রহণ করতে পারে। আর এই ক্লোরোফিল অর্থাৎ আমরা এটা মনে রাখবো ক্লোরোফিল, ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোফিল, এই ক্লোরোফিল সূর্যালোকের উপস্থিতিতে এখানে যে একটা উদ্ভিদ তার খাদ্য তৈরি করার যে কৌশল সেটা করে থাকে। এবার আমরা আসি একটা উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে এবং এটা তৈরি করতে গেলে তার কি কি করা লাগে। যেমন আমরা জানি যে সালোক সংশ্লেষণ অর্থাৎ একটা গাছ, তোমরা এখানে খেয়াল করে দেখো, আমি এখানে একটা ছবি দেখাচ্ছি, ছবিটা একটু ভালো করে বোঝো। আমি একটা বড় করে পাতা গাছ, আমি এখানে তোমাদের একটা গাছ রেখেছি, তোমরা গাছটা দেখো, এই গাছের এই পাতাটা কেটে তোমাদের আমি বোঝাচ্ছি। তার এখানে দেখো একটা গাছের ছবি আমি এখানে রাখলাম। এখন এই গাছ অবশ্যই নিচ থেকে কি করে, পানি শোষণ করে। তাহলে নিচ থেকে যখন পানি শোষণ করে এই পানিটা আস্তে আস্তে কোথায় যায়, পাতায় চলে যায়। এখন এই পাতায় যখন যাচ্ছে তখন দেখো এই গাছ আবার তার নিচে পত্ররন্ধ্রের মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড সে কিন্তু গ্রহণ করে নিচ্ছে। তাহলে যখনই গ্রহণ করে নিচ্ছে তাহলে পানি, দেখো আমি কিন্তু টবটা রাখছি, তোমরা কিন্তু সহজে বুঝতে পারবে যে এই টবের মধ্যে আমি পানি রাখছি, তাহলে পানিটা যাচ্ছে কোথায়, গাছ কিন্তু শোষণ করে নিচ্ছে শিকড়ের সাহায্যে। তাহলে ওই পানিটা যখন পাতায় যাচ্ছে আর এই পাতার নিম্নপৃষ্ঠে, এই নিম্নপৃষ্ঠে যে পত্ররন্ধ্র আছে এই পত্ররন্ধ্রের সাহায্যে গাছ কি করছে, তোমার শোষণ করে নিচ্ছে, অর্থাৎ এখান থেকে পানিটা শোষণ করে নিচ্ছে। যখনই পানি আর কার্বন ডাই অক্সাইড, তাহলে আমরা লিখি কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। এবার দেখো পানি আর কার্বন ডাই অক্সাইড এই দুইটা গ্রহণ করছে, যখনই এই দুইটা গ্রহণ করে নিচ্ছে তখন এখানে কাজ করবে কে, আমরা জানি সূর্যালোক। তাহলে দেখো এখানে কিন্তু সূর্যালোক কাজ করবে, এই সূর্যের আলো পাতার উপরে পড়বে। তাহলে পাতার উপরে যখন পড়বে আমরা জানি পাতায় থাকে হচ্ছে ক্লোরোফিল। এখন এই ক্লোরোফিল এখানে কিন্তু কাজ করবে, তাহলে ক্লোরোফিল। এখন এই ক্লোরোফিল থাকলে আর সূর্যের আলো, এই দুইটা জিনিস একটু খেয়াল করে দেখো, ক্লোরোফিল এবং সূর্যের আলো এই দুইটা যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে C6H12O6, C6H12O6 গ্লুকোজ, তারপরে উৎপন্ন করবে পানি আর তারপরে করবে অক্সিজেন উৎপন্ন করবে। তাহলে আমরা সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় যদি আমি একটু সমতাকরণ করি, এখানে 6, এখানে 6, এখানে হবে 6 আর পানি আর হবে 12। তাহলে সালোক সংশ্লেষণ বিক্রিয়াটায় এই যে প্রক্রিয়া, অর্থাৎ একটা গাছ মাটি থেকে পানি, বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড এই দুইটাকে গ্রহণ করে ক্লোরোফিলের সহায়তায় সূর্যের আলোর উপস্থিতিতে গ্লুকোজ, পানি আর অক্সিজেন তৈরি করে। তাহলে এই যে প্রক্রিয়াটা হলো এই প্রক্রিয়াটার নামই হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। তাহলে আমরা সালোক সংশ্লেষণের প্রক্রিয়া দেখো তোমরা সংজ্ঞাটা দিতে পারবে কিভাবে, যে একটা গাছ তার শিকড়ের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে, বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড নেয়, সূর্যের আলো আর পাতায় থাকে ক্লোরোফিল। এই প্রোভোক এবং ক্লোরোফিলের সহায়তায় গ্লুকোজ তৈরি করবে, আর এই গ্লুকোজ শর্করা জাতীয় শর্করা তৈরি করে, আর তার সাথে দেখো পানি আর অক্সিজেন তৈরি করবে। এবার এই অক্সিজেন উদ্ভিদ পত্ররন্ধ্রের মধ্য দিয়ে বাইরে বের করে দিল। তাহলে এখন পত্ররন্ধ্রের মধ্য দিয়ে যখন বাইরে বের করে দিল, তাহলে দেখো এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার জন্যই এইটাকে আমরা বলবো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া।
এবার বলো তো সালোক সংশ্লেষণ তাহলে মূল উপাদান কি কি হলো? দেখো তোমরা এখন নিজেরাই বলতে পারবে যে সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় যে মূল উপাদান তাহলে মূল উপাদান সালোক সংশ্লেষণের জন্য যে প্রধান উপাদান তাই প্রধান উপাদান, তাহলে উপাদান সমূহ হলো আলো, ক্লোরোফিল, তারপরে দেখো আর কি হলো কার্বন ডাই অক্সাইড আর পানি। তাহলে দেখো সালোক সংশ্লেষণের জন্য মূল উপাদান আমাদের এই চারটা, তাহলে আলো, ক্লোরোফিল, পানি আর কার্বন ডাই অক্সাইড। তাহলে এই চারটাকে আমরা বলবো মূল উপাদান। তাহলে এই যে সালোক সংশ্লেষণ আমরা দেখি যে পানি তোমার জলজ যে উদ্ভিদগুলো আছে তাদের আবার সালোক সংশ্লেষণ এই উদ্ভিদের থেকে আবার বেশি থাকে। কেন? কারণ এই উদ্ভিদগুলো হচ্ছে পানি ভূমি স্থল থেকে আর কি গ্রহণ করে, কিন্তু দেখো এরা হচ্ছে বায়ু থেকে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড নিবে, বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড নিবে। কিন্তু দেখো যে জলজ উদ্ভিদগুলো ওরা দুইটি উপায়ে কার্বন ডাই অক্সাইড পায়, একটা হচ্ছে পানি থেকে পায়, আবার একটা পায় বায়ু থেকে। যার কারণে কি যত বেশি অক্সিজেন পাবে তত খাদ্য তৈরি করবে। আর এই জন্য আমরা দেখে থাকি যে সালোক সংশ্লেষণের হারটা সবচেয়ে জলজ উদ্ভিদের বেশি, তাহলে স্থলজ উদ্ভিদের থেকে জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার সবচেয়ে বেশি। যেমন দেখো আজকে আমরা আলোচনা করব যে এই সালোক সংশ্লেষণের উপর বিভিন্ন বিজ্ঞানীরা, যেমন আমাদের এখানে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া দুইটি পর্যায়, অর্থাৎ আমাদের লেখো সালোক সংশ্লেষণের দুইটি পর্যায়। আমরা দুইটি পর্যায় লিখি, দুইটি পর্যায়। এক নম্বর পর্যায় হচ্ছে আলোক নির্ভর পর্যায়, আলোক নির্ভর পর্যায়। আর দুই নম্বর লেখো অন্ধকার পর্যায়, অন্ধকার পর্যায়। আজকে আমরা আলোচনা করবো হচ্ছে আলোক নির্ভর পর্যায় নিয়ে আলোচনা করবো। তাহলে লিখো আলোক, আমরা আজকে আলোচনা করবো আলোক নির্ভর পর্যায়। তাহলে আলোক নির্ভর পর্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়টা নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। আলোচনার ভিতরে একটা আমরা পাতা এঁকে নিলাম, তোমরা পাতাটা এঁকে নাও। এখন এই পাতায় কিভাবে আলোক নির্ভর পর্যায়ে নির্ভর করে সেটা আমরা একটু দেখি। এখানে সূর্যের আলো থাকবে, সূর্যের আলো এই পাতার উপর পড়বে, আর মাটি থেকে অবশ্যই গাছ পানি শোষণ করে থাকে, তাহলে এই পানিটা পাতায় নিয়ে যায়। আচ্ছা, এবার আমি তোমাদেরকে বলি, তোমরা একটু সবাই লক্ষ্য রাখো যে আলোক নির্ভর পর্যায়ের জন্য আলো অবশ্যই লাগবে, কারণ একটা উদ্ভিদের জন্য আলো অপরিহার্য। কারণ আলোক পর্যায়ে যদি না হয় তাহলে সালোক সংশ্লেষণ হবে না। তোমরা একটা পরীক্ষা করে দেখতে পারো যে তোমাদের আশেপাশে যদি কোনো জায়গায় ঘাস থাকে, ঘাসের উপরে যদি একটা ইট চাপা দিয়ে রাখো, এক সপ্তাহ পরে দেখবে যে পুরোটাই হচ্ছে ঘাসগুলো সবুজ রং পরিবর্তন করে সাদা হয়ে গেছে। তার মানে কি সেখানে সূর্যের আলো উপস্থিত না হওয়ার কারণে তারা খাদ্য তৈরি করতে পারেনি। আর যখন ক্লোরোফিল অনুপস্থিত হয়ে গেছে তখন তারা আর খাদ্য তৈরি করতে পারেনি, তখন গাছের ওই অবস্থার পরিবর্তন হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে আলোক নির্ভর পর্যায়ে আলো অপরিহার্য। তাহলে এই পর্যায়ে আমাদের আলো অপরিহার্য। আচ্ছা, এবার দেখো এই পর্যায়ে সৌরশক্তি, অর্থাৎ দেখো এই পর্যায়ে আলো অপরিহার্য, এই পর্যায়ে সৌরশক্তিটাকে সৌরশক্তিটাকে সূর্যের যে আলোটাকে এই উদ্ভিদ কি করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, অর্থাৎ সে তখন এই রাসায়নিক শক্তিতে রূপান্তর করে ফেলবে। আর রাসায়নিক শক্তিতে যখন রূপান্তর হয়ে যাবে তখন এখানে তৈরি হবে ATP, NADPH, আর একটা তৈরি করবে হাইড্রোজেন আয়ন। তাহলে দেখো এই তিনটা তৈরি করবে, অর্থাৎ আলোক পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়ে ATP, NADPH আর H+ উৎপন্ন করে। এবার দেখো সূর্যের আলো, আমরা জানি পাতার পৃষ্ঠে উপরের পৃষ্ঠে থাকে হচ্ছে ক্লোরোফিল। তাহলে এই পাতার উপরের পৃষ্ঠে যে ক্লোরোফিল থাকে, এই ক্লোরোফিল সূর্যালোকের উপস্থিতিতে এই ক্লোরোফিল কি করে ফোটন শক্তি, অর্থাৎ ফোটন শক্তিকে যখন ওই শোষণ করে নেয়, অর্থাৎ যখন শোষণ করে নেয়, এই শোষণকৃত ফোটন শক্তি
শোষণকৃত ফোটন শক্তি অজৈব ফসফেটের সাথে যুক্ত হয়, অর্থাৎ এডিপি আর এখানে অজৈব ফসফেট, এটাকে বলা হয় ইনঅর্গানিক ফসফেট ইআর, এটার সাথে যুক্ত হয়ে ক্লোরোফিলের সাহায্য নিয়ে তোমার এখানে তৈরি করবে এটিপি। আর এটিপি তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা হলো, এটার নাম হবে ফটোফসফোরাইলেশন। তাহলে ফটোফসফোরাইলেশন বলে। আমি আবারও বলি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু জেনে নাও। আমি আবারও এটা নিয়ে একটু তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে আলোক নির্ভর পর্যায়ে আলো অপরিহার্য। এই পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে এটিপি, NADPH আর H+ উৎপন্ন করে। এবার এই সৌরশক্তিকে যখন ক্লোরোফিল এই সৌরশক্তি থেকে তোমার ফোটন শক্তি অর্থাৎ ফোটন কণাকে সে শোষণ করে নেবে, আর এই ফোটন শক্তিকে শোষণ করে নিয়ে ওই ফোটন শক্তি অজৈব ফসফেট আর এটিপির সাথে যুক্ত হয়ে আমার এটিপি তৈরি করে। আর এটিপি তৈরির যে প্রক্রিয়া, এই যে প্রক্রিয়াটা দেখলে, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে ফটোফসফোরাইলেশন। এখন উদ্ভিদ মাটি থেকে যে পানিটা গ্রহণ করে নিচ্ছে, এই পানিটা যখন পাতায় পৌঁছাচ্ছে তখন এটা ভেঙে যাচ্ছে। যখন ভেঙে হাইড্রোজেন আয়ন মানে প্রোটন শক্তি, হাইড্রোজেন আয়ন, তারপরে ইলেকট্রন আর অক্সিজেন তৈরি করছে। এই অক্সিজেন পানি পত্ররন্ধ্রের মধ্য দিয়ে বের করে দিচ্ছে, আর পানির এরূপ ভাঙনকে আমরা বলবো ফটোলাইসিস বলা হয়। তাহলে এই প্রক্রিয়াটার নাম বলবো ফটোলাইসিস। তাহলে আমরা দেখো খুব সহজে আমরা বলতে পারবো যে একটা উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে। তাহলে একটা উদ্ভিদ খাদ্য তৈরি করে কিভাবে, সেটা সম্পর্কে আমরা খুব সহজে বলতে পারবো। আমরা আবারও তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিচ্ছি, যাতে তোমরা এই বিষয়টা নিয়ে আলোক পর্যায়টা খুব ভালোভাবে উপস্থাপন করতে পারো। যেমন দেখো, আলোক পর্যায়ে আমরা মনে রাখবো যে সালোক সংশ্লেষণের দুইটি পর্যায়ের মধ্যে আলোক নির্ভর পর্যায় আর একটা আছে অন্ধকার পর্যায়। তা আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়। আলোক নির্ভর পর্যায়ে দেখা গেছে যে এখানে আমরা জানি যে এই পর্যায়ের জন্য আলো অবশ্যই অপরিহার্য, কারণ আলোক নির্ভর সবসময় আলো অপরিহার্যই হবে। তাই এই আলো যখন অপরিহার্য হবে, তখন এই সৌরশক্তি, সূর্যের যে শক্তিটা, এই শক্তিটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করবে। আর যখন রাসায়নিক শক্তিতে রূপান্তর করবে, করার পরে আমাদের তিনটা শক্তি তৈরি হয়, এটিপি, NADPH আর H+। এইটা যখন উৎপন্ন করবে, তাহলে সেই ক্ষেত্রে কি করে থাকে, গাছের পাতায় যে ক্লোরোফিল থাকে, সেই ক্লোরোফিলগুলো সূর্যের আলোটাকে শোষণ করে নেবে। অর্থাৎ সূর্যের আলো থেকে সেখান থেকে ফোটন শক্তি শোষণ করে নিয়ে সেই শোষণকৃত ফোটন শক্তিটাকে অজৈব ফসফেট এডিপির সাথে যুক্ত করে। তাহলে অজৈব ফসফেট অ্যাডিনোসিন ডাইফসফেট এডিপির সাথে যুক্ত করে ক্লোরোফিল যখন এডিপির সাথে যুক্ত করা হচ্ছে, তখন এডিপি তৈরি হয়ে যাচ্ছে। আর এই প্রক্রিয়াটা তখন হয়ে যাচ্ছে ফটোফসফোরাইলেশন। আর উদ্ভিদ মাটি থেকে যে পানিটা গ্রহণ করলো, এই পানিটা পাতায় আসার সাথে সাথে ভেঙে যায়। ভেঙে দিয়ে কি তৈরি করে, হাইড্রোজেন আয়ন, ইলেকট্রন আর অক্সিজেন। যখনই এই তিনটা জিনিস তৈরি করে ফেললো, তখন আমরা এটাকে বলবো ফটোলাইসিস। তাহলে ফটোলাইসিস বলা হয়। তাহলে এই যে প্রক্রিয়া আমরা আজ আলোক পর্যায়ে নিয়ে আমরা আলোচনা করলাম, তাহলে এখন আমাদের আরো একটা বিষয় জানতে হবে যে একটা উদ্ভিদ তার মাটি থেকে যে পানিটা গ্রহণ করছে, বায়ু থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা নিচ্ছে, আর এই কার্বন ডাইঅক্সাইড নিয়ে যুক্ত করে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করে সূর্যালোক তো অবশ্যই থাকতে হবে, আর পাতায় ক্লোরোফিল থাকতে হবে। তাহলে এই ক্লোরোফিল আর সূর্যালোক এরা প্রভাবক হিসাবে কাজ করবে। প্রভাবক হিসাবে কাজ করে এদের দ্বারা যখন শর্করা তৈরি হবে, এই শর্করা তৈরির প্রক্রিয়াটার নামই হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। আশা করি তোমরা সবাই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি বুঝতে পেরেছো। আমরা আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে যে একটা উদ্ভিদ তার প্রধান শক্তির উৎস এটিপি কেন, আর এটিপির মধ্যে সমস্ত শক্তি জমা থাকে। আর এটিপি তৈরির প্রক্রিয়াটা আমরা শিখছি যে এটিপি কিভাবে তৈরি হয়। আর এটিপি তৈরি হওয়ার এই যে সমস্ত শক্তিগুলো এটিপির মধ্যে জমা থাকে, এই জন্য আমরা এটিপি
ক্ষেত্রে আমরা দেখেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা সালোক সংশ্লেষণ সম্পর্কে আমরা বিস্তারিত বলেছি যে সালোক সংশ্লেষণটা কিভাবে সংঘটিত হয়, এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কিভাবে গাছ খাদ্য তৈরি করে, আর এই খাদ্য তৈরি করার প্রক্রিয়া যে যে প্রক্রিয়াটা, যে শর্করা তৈরি করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে সালোক সংশ্লেষণ। তবে প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবে, সালোক সংশ্লেষণের প্রধান উপকরণ, প্রধান যে উপাদান পানি, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফিল এবং আরেকটা কি, পানি, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফিল আর সূর্যালোক। তাহলে এই চারটা উপাদান নিয়ে গাছ তার শর্করাজাত খাদ্য তৈরি করতে পারবে। তাহলে সেই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা আরো ভালো করে পড়ো। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে অন্ধকার পর্যায়ে নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, পরের ক্লাসের জন্য তোমাদের শুভেচ্ছা থাকলো। পরের ক্লাসে তোমরা অবশ্যই অংশগ্রহণ করবে প্রিয় শিক্ষার্থী। তাহলে আজকে আমরা এই পর্যন্তই, আজকে ক্লাস শেষ করছি। সকলকে ধন্যবাদ।